আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, মেডিকেলে যারা চান্স নিশ্চিত করতে চায় সেম পরিশ্রম করবে, কিন্তু 15 থেকে 20 নাম্বার বেশি পাবে যা সায়েন্টিফিক সিস্টেম পড়ার কারণে। এবং সায়েন্টিফিক সিস্টেমটা হচ্ছে সায়েন্সের 2টা সাবজেক্ট দৈনিক পড়বো, তার সাথে ইংলিশ থাকবে, জেনারেল নলেজ, এবং এর সাথে মেডিকেলে আসে এবং বেশিরভাগ স্টুডেন্ট কনফিউশনের মধ্যে পড়ে এরকম 5টা টপিক্স। জৈব রসায়ন একটা, 2 নম্বর ভোকাবুলারি, 3 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, 4 নম্বরে ফিজিক্সের ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসবে, আর 5 নম্বরে হচ্ছে কেমিস্ট্রি ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসবে। তা আমরা এই প্রত্যেক দিন যদি এই 4টা সাবজেক্ট এবং 5টা করে টপিক্স পড়তে পারি, তা ইনশাআল্লাহ আমরা গেম চেঞ্জিং রেজাল্ট করতে পারবো। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমি আজকে আমি দৈনিক যে পড়াই, লাইভের মধ্যে দেখা যায় যে অ্যানালাইসিস যে করি সেটা আজকে প্রাইভেট ব্যাচগুলোতে এরকম করি নাই। হ্যাঁ, তো এই জন্য আমার কেমন একটা খুচুর মতো লাগতেছে। আমি মনে হয় ঠিক আছে একটু পেজে একটু আমরা পড়াই। তা আমরা দেখবো যে হচ্ছে যে মেডিকেলে যে টাইপের কোশ্চেন্সগুলো আসে, এই প্রশ্নগুলোর টাইপটা কেমন এবং কোন জায়গা থেকে আসতেছে, এরকম কয়েকটা প্রশ্ন আমরা একটু অ্যানালাইসিস করবো। ওকে, তাহলে আমরা খাতা কলম নিয়ে ফেলি, দেখি যে প্রশ্নগুলো কীরকম থাকতে পারে। যেমন প্রথম একটা প্রশ্ন হচ্ছে স্বাদের সাথে সম্পর্কিত করোটিক স্নায়ু হলো। আচ্ছা, এটা কোথা থেকে আসলো প্রশ্নটা? মূলত আমাদের যে 12 জোড়া করোটিক স্নায়ু আছে, সেই করোটিক স্নায়ুগুলোর নাম, তাদের কাজ, তারা কি ধরনের কাজটা করে, এই একটা বড় যে ছক আছে এইখান থেকে, এবং এখান থেকে প্রত্যেকবারই মোটামুটি মেডিকেলের প্রশ্ন আসে, এত ইম্পর্টেন্ট এই টপিক্সটা। তো এটা আমরা কিভাবে পড়তে পারি? দেখো, 12 জোড়া করোটিক স্নায়ু, আমার মনে হয় প্রত্যেকেরই এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিভাবে খেয়াল করবো? দেখো, ওই যে আমরা অপারেশন থিয়েটার আছে না, যে হ্যাঁ, অপারেশন থিয়েটারটাকে আমরা সংক্ষেপে বলি ওটি, মানে অপারেশন থিয়েটার, এটাকে আমরা সংক্ষেপে বলি ওটি, ঠিক আছে? তাহলে ওটিতে আফাস ভাইয়ের শালা, তার মানে ওটিতে যে আছে সে হচ্ছে আফাস ভাইয়ের শালা আছে। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখো, ওটিতে আফাস ভাইয়ের শালা, এই কথাটা তো নিশ্চয়ই খেয়াল রাখতে পারবো আমরা, ইনশাল্লাহ আমার মনে হয় যে হ্যাঁ, পারা উচিত। আচ্ছা, এখন এখানে খেয়াল করবো আমরা যে ওটিতে এখানে O3T², মানে কি ও দিয়ে 3টা হবে, যেমন অলফ্যাক্টরি। ওকে, ফাইন, অলফ্যাক্টরি। ওতে হচ্ছে অপটিক, ওকুলোমোটর, তাহলে তোমার মাথায় চলে আসছে না যে ঠিক আছে ভাইয়া, অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর। টিতে হচ্ছে ট্রকলিয়ার, আর টি আরেকটা হচ্ছে ট্রাইজামিনাল। এতে হতে কি পারে? অ্যাবডুসেন্স, সাথে সাথে কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু মাথায় থাকবে না, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজামিনাল। এতে হচ্ছে অ্যাবডুসেন্স, এতে হচ্ছে ফেসিয়াল। এরপরে হতে পারে কি? এতে হচ্ছে অডিটরি, এই যে অডিটরি। এরপরে যেটা হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। এরপরে ভাইতে হচ্ছে ভ্যাগাস। এস যে আছে না, এটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর এস হচ্ছে হাইপোগ্লোসাল। দেখো যে এই 12 জোড়া করোটিক স্নায়ুর নাম আগে তোমার মাথায় তুমি লিখতে পারছো কিনা? তার মানে কি হচ্ছে, ওটি অপারেশন থিয়েটার, যে সেখানে হচ্ছে আফাস ভাই বলে একজন আছে, তার হচ্ছে শালা আছে। তাহলে O3 অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। টিতে হচ্ছে ট্রকলিয়ার, এটা 2টা, ট্রকলিয়ার, ট্রাইজামিনাল। এতে হচ্ছে অ্যাবডুসেন্স, এতে হচ্ছে ফেসিয়াল, এতে হচ্ছে অডিটরি, জিতে হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভাইতে হচ্ছে ভ্যাগাস, এসতে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, এইচতে হচ্ছে হাইপোগ্লোসাল। এই যে 1 থেকে 12 জোড়া করোটিক স্নায়ু আগে মাথায় নিতে হবে। এই করোটিক স্নায়ুগুলো 3 রকম কাজ করে। কোন 3 রকম? কেউ করে সারা শরীর থেকে তথ্যকে মাথায় নিয়ে আসে, তাদেরকে বলে হচ্ছে সেন্সরি বলে। কি বলে বলো তো? সেন্সরি, যেটাকে আমরা বলি সংবেদী। তো এটা খেয়াল রাখবা যে এটা হচ্ছে 128। তার মানে এই 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার, এই 3টা সারা দেহ থেকে তথ্যকে মাথায় নিয়ে আসে। ওকে, আচ্ছা, তাহলে সেন্সরি বা সংবেদী কি সারা দেহ থেকে যে ব্রেইনে তথ্য নিয়ে আসে, সহজ করে যদি বলি। আচ্ছা, এর ঠিক উল্টাটা কে করে? মোটর যেটা, সেটা খেয়াল রাখবা যে এই ব্রেইন থেকে সারা শরীরের মধ্যে, হ্যাঁ, দেহের মধ্যে
তথ্যগুলোকে নিয়ে যায়। তো এই কাজটা, এই যে মোটর, এইটা আমরা খেয়াল রাখবো যে 11, 12, 13, 11, 12, 13, যে ভাই 13 নম্বরে তো কোনো স্নায়ু নেই, হ্যাঁ, কিন্তু 13 কেন রাখছি সেটা বলছি। এই 13 যে আছে, দেখো মোটর গাড়িতে যদি আমি কোনো জায়গায় যাইতে চাই, আমি যদি তোমাদেরকে বলি যে 12 কিলোমিটার রাস্তা আমি যেতে চাই, তুমি বলবা না 12 কিলোমিটার রাস্তা হচ্ছে আমি যেতে চাই, তাহলে তুমি তেল নিবা কি 13 কিলোমিটার পর্যন্ত, নাহলে যাইতে পারবা না। তাহলে এই যে 13-র মধ্যে দেখো 3টা সংখ্যা আছে। 13 ভাঙলে কি কি পাওয়া যাবে? 3, 4 এবং 6, যোগ করে 13 হবে। 4, 3, 7 আর 6, 13। তার মানে 3, 4, 6, 11, 12, এই 5 জোড়া করোটিক্স নয় মোটর। তাহলে এখানে 3, 4, 6, 11 এবং 12, এই 5 জোড়া হচ্ছে মোটর। আর বাকি যে রয়েছে এরা হচ্ছে সব মিশ্র। বাকি মানে কি, 2 রকমের কাজে করে। ব্রেন থেকে সারা শরীরে তথ্য না, সারা শরীর থেকে ব্রেনে নিয়ে আসে। এরা কারা কারা আছে দেখো, 5, 7, 9, 10। দেখো এখন তুমি 12টাই কিন্তু হচ্ছে তোমার সংখ্যা বসে গেছে। আমরা 15টাতে আগে সংখ্যা দেয়নি, পরে যখন লিখলাম দেখো যে সবগুলো সংখ্যা চলে আসছে। তাহলে আমাদের 3 ধরনের করোটিক স্নায়ু, ঠিক না? কেউ কেউ আছে সারা শরীর থেকে তথ্য ব্রেনে নিয়ে আসে, যেদেরকে আমরা বলি সেন্সরি বা সংবেদী, 128। ব্রেন থেকে সারা শরীরে তথ্য নিয়ে যায় 11, 12, 13। 13-র মধ্যে 3, 4, 6 3টা, আর 11, 12, হ্যাঁ। আর মিশ্র হচ্ছে 2 রকম কাজে করে, 5, 7, 9, 10। আচ্ছা, এইখান থেকে আরো কিছু তথ্য আমরা খেয়াল রাখবো, সেটাকে আমি একটু বলি। যেমন যদি তোমাকে বলে যে সবচেয়ে বিস্তৃত স্নায়ু, বিস্তৃত, সেটা হচ্ছে ভ্যাগাস। ভ্যাগাস হচ্ছে সবচেয়ে বিস্তৃত স্নায়ু। বিস্তৃত স্নায়ু হচ্ছে ভ্যাগাস। আর যদি তোমাকে বলে যে সবচেয়ে দীর্ঘ স্নায়ু, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল। এই চেষ্টা করতে হবে সবসময় দীর্ঘ সময় মনে রাখা, সবচেয়ে দীর্ঘ স্নায়ু, দীর্ঘ স্নায়ু। এবং এখানে একটা জিনিস বলে রাখি, ভ্যাগাস সবচেয়ে বিস্তৃত না, ভ্যাগাস 10 নম্বর মেসি। তাহলে এই যে 10 নম্বর যে মেসি আছে, মেসির কিন্তু তুমি খেয়াল করে দেখবা যে এই সবচেয়ে বিস্তৃত। তো এই যে ভ্যাগাস যেটা, এটাকে ক্ষুধার্ত স্নায়ু বলে। তো ক্ষুধা লাগলে আমরা কি করি, যে খাবারের জন্য আমাদের রান্না করতে হয়, রান্না হচ্ছে এলপিজি গ্যাসে আমরা করি না, হ্যাঁ। তাহলে এই যে ভ্যাগাস স্নায়ুর শাখা খেয়াল রাখবা যে এলপিজি কই, কিভাবে খেয়াল রাখলাম, যে খাবার তৈরি করবা, তো এই জন্য এইখান থেকে ভ্যাগাস স্নায়ু, হ্যাঁ, ভ্যাগাস স্নায়ুর শাখা, এটা ভ্যাগাস স্নায়ুর শাখা সমূহ, শাখা। এলতে হচ্ছে ল্যারিনজিয়াল, ওকে ফাইন, ল্যারিনজিয়াল। পিতে হচ্ছে পালমোনারি, তৃতীয় হচ্ছে গ্যাস্ট্রিক, আর কতে হচ্ছে কার্ডিয়াক। তাহলে তুমি দেখো ভ্যাগাস স্নায়ু যে আছে সেটা ল্যারিংস, এইটার সাথে সম্পর্কিত, পালমোনারি ফুসফুসের সাথে সম্পর্কিত, গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী। অনেকে কয় না যে ভাই তোমার কি গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক সবারই আছে, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, ওকে। আর এই কার্ডিয়াক মানে হচ্ছে হৃৎপিণ্ড, কার্ডিয়াক মানে কি বলতো, হৃৎপিণ্ড। তাই তুমি খেয়াল করো যে ভ্যাগাস স্নায়ুর শাখাগুলো এইরকম, হ্যাঁ, এই 4টা শাখা, তাইলে খেয়াল রাখবো। তার মানে ওই তোমার কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড বলি, পাকস্থলী বলি, ফুসফুস বলি, ল্যারিংস বলি, ষড়যন্ত্রী, সব জায়গাতে তোমার কে আছে, এই যে তোমার হচ্ছে ভ্যাগাস স্নায়ু আছে। বুঝতে পারছো আমার কথা? ওকে। এবার আমরা যে জায়গায় ছিলাম, প্রশ্নটা কি ছিল একটু দেখি। আচ্ছা, এখানে 12 জোড়া, তাহলে আমি করোটিক স্নায়ুর, বুঝতে পারছো তো? আচ্ছা, এখন এই করোটিক স্নায়ু যে 12 জোড়া আমি লিখছি, এদের আবার কিন্তু কাজ আছে। কাজটা একটু আমার মনে হয় খেয়াল করে দেওয়া উচিত। জাস্ট এখানে বলছে স্বাদের সাথে সম্পর্কিত। আচ্ছা দেখো, আমি প্রত্যেকের এইখানেই কাজটা বলে যাই, যাতে তোমার মাথায় থাকে, ঠিক আছে? এই যে হাইপোগ্লোসাল আছে না, এটা মূলত করে জিহ্বার বিচলন। সাথে সাথে নোট ডাউন করে ফেলো, জিহ্বার বিচলন হচ্ছে হাইপোগ্লোসাল। গ্লোসো মানে হচ্ছে এই যে, হ্যাঁ, জিহ্বা বুঝায় আর কি, ঠিক আছে? ওকে, তাহলে হাইপোগ্লোসাল। ফেসিয়াল যেটা রয়েছে, এইটা কি করতে পারে দেখো, ফেসিয়ালের স্বাদ গ্রহণ, চর্বণ, এবং এই যে ফেসিয়াল মানে এই যে, বুঝতে পারছেন কাজ, আমি ফেসিয়াল করি, অনেকে নাম শুনছো তো? আচ্ছা, এবং এটার সাথে গ্রীবা সঞ্চালনের সম্পর্ক আছে, গ্রীবা সঞ্চালন। প্রশ্ন কি ছিল, স্বাদের সাথে, তাহলে তো এটা বোঝা যাচ্ছে ফেসিয়াল। ভেগাস যেটা দেখো, ভেগাস তো আমি বলছি যে বিস্তৃত স্নায়ু, তার মানে ওই যে যতগুলো আছে, ওই যে ল্যারিংসের সাথে সম্পর্কিত, তারপরে ফুসফুস, তারপরে হচ্ছে হৃৎপিণ্ড, তারপরে হচ্ছে ওটা কি বলে, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, ওগুলোর সাথে যে কাজগুলো সেটা করে। অপটিক হচ্ছে এই যে চোখের মধ্যে আসে, তার মানে অপটিক আমরা প্রত্যেকে জানি যে দর্শন, হ্যাঁ, দর্শনে সহায়তা করে। তাহলে প্রশ্ন আসছে স্বাদের সাথে সম্পর্কিত ফেসিয়াল। খেয়াল থাকবে, হাইপোগ্লোসাল হচ্ছে জিহ্বার যে বিচলন সেটা।
যাতে ভালো করে খেয়াল করি। আচ্ছা, আরেকটু মনে হয় আরেকটা বলে রাখি, স্পাইনাল অ্যাক্সেসরির নাম শুনছি না আমরা, 11 নম্বরটা স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইন মানে বুঝতে পারছো তো, যে কয় না যে শীট দ্বারা যে থাকে, হ্যাঁ, তো এটার সাথে মাথা এবং কাঁধ, তাহলে এখানে লিখবা স্পাইনাল অ্যাক্সেসরি, মাথা ও কাঁধের সঞ্চালন, মাথা ও কাঁধের সঞ্চালন, মাথা ও কাঁধের সঞ্চালন, কাঁধের সঞ্চালন, কাঁধের। এখান থেকে কিন্তু মেডিকেলে খুবই প্রশ্ন আসে, একদম ব্রেনের মধ্যে ঢুকা রাখবো, যেখান থেকে প্রশ্ন কিন্তু যে কোনো সময় আসবে, ঠিক আছে? তাহলে মাথা ও কাঁধের সঞ্চালন, ওকে ফাইন। তাহলে স্বাদের সাথে সম্পর্কিত কোনটা? ফেসিয়াল। হাইপোগ্লোসাল, জিবার বিচলন, খেয়াল থাকবে তো? আচ্ছা, এই যে হাজি দিয়ে খেলে বা জিবার বিচলন। স্পাইনাল অ্যাক্সেসরি মাথা ও গ্রিবার যে আছে, মাথা ও কাঁধ, গ্রিবার আর কি, কাঁধের হচ্ছে সঞ্চালন। ফেসিয়াল হচ্ছে স্বাদ গ্রহণ, চর্বণ এবং হচ্ছে গ্রিবার, এই দেখো সঞ্চালন। অপটিক তো হচ্ছে দর্শন, এগুলো জিনিস জানবা মোটামুটি ইনশাল্লাহ। তাহলে মোটামুটি এই জায়গাগুলো আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেকে পারবা, ওকে ফাইন। পৃথিবীর ওজোন স্তরে ক্ষয় হলে তার পরিণতি ঘটতে পারে। আচ্ছা, ওজোন স্তর ক্ষয় হলে কি হবে? আলট্রাভায়োলেট বিরশ্মি এসে আমাদের ত্বকের মধ্যে ক্যান্সার করতে পারে, চোখ অন্ধ করে দিতে পারে। খাদ্যনালীর ক্যান্সার না, ত্বকের ক্যান্সার হবে। পৃথিবীর ওজোন স্তর ক্ষয় হলে ত্বকের ক্যান্সার। দেখো মেডিকেলে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো ক্যালোরিফিক মান বিচারে সবচেয়ে ভালো কয়লা। দেখো কয়লার যে প্রকারভেদ আছে, এখানে আমি তোমাকে বলি যে একটা হচ্ছে পচা কয়লা আছে। কি কয়লা বলো তো? পচা কয়লা। পচা কয়লা যেটা, সেটা হচ্ছে পিট কয়লা। পচা কয়লা কোনটা বলো? পিট কয়লা হচ্ছে পচা, পিট কয়লা হচ্ছে পচা। আর সবচেয়ে সেরা কয়লা যেটা, সেরা ভালো সেরা কয়লা, এটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লা, অ্যান্থ্রাসাইট। তাহলে বলছে ক্যালোরিফিক মানে ক্যালোরিক মানের দিক থেকে সবচেয়ে ভালো, তাহলে এটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। ওকে, সাথে সাথে লিখে ফেলো, লেখাগুলো স্পষ্ট বোঝা না। হ্যাঁ, তাড়াতাড়ি তো ডাক্তারি লেখা, ঠিক আছে বলছো, এই জন্য একটু চেষ্টা করতে হবে শুনে সাথে সাথে লেখার। ফেরিক ক্লোরাইড দ্রবণের সাহায্যে শনাক্তকরণ করা যায়। আচ্ছা, এখানে আমরা জানি যে ফেনল যে আছে না, ফেনল, ফেনলকে আমি সবসময় বলি যে ফেইলিয়রের সাথে মিলাই দেয়, ফেইলিয়র। ফেইলিয়রকে আমরা কি বলি? বিফল। তা ফেনলকে আমি মনে রাখি বিফল। তার মানে কি? বিতে হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এতে হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, এতে হচ্ছে লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। মনে রাখার জন্য, তার মানে ফেনল শনাক্তকরণের 3টা পরীক্ষা, ব্রোমন দ্রবণ, একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, আর লতা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। তাহলে আসতে পারে নিচের কোনটি হচ্ছে ফেনল শনাক্তকরণ পরীক্ষা হয় বা নয়? তাহলে ফেরিক ক্লোরাইড দ্রবণের সাথে শনাক্ত করা যাবে, ফেনল যাবে, বুঝতে পারছো? তার মানে জৈব রসায়নে যে বিভিন্ন শনাক্তকরণগুলো আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে যাই, উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো। মাইক্রো মানে যেটা তুলনামূলক কম নিব। আচ্ছা, আমি একটু মনে রাখার খুব সহজ বুদ্ধি শিখে দিই তোমাকে। সবসময় খেয়াল রাখবা যে 1 থেকে শুরু করে 20 এর মধ্যে যে মৌলিক পদার্থগুলো আছে, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, সেগুলো হচ্ছে তোমার ম্যাক্রোমোল। কি বল হলো? ম্যাক্রোমোল। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে 5 এবং 17। 5 এবং 17 এরা 20-এর মধ্যে হওয়ার পরে এরা হচ্ছে মাইক্রোমোল, মাইক্রোমোল, মাইক্রোমোল। 5 হচ্ছে বোরন আর 17 হচ্ছে ক্লোরিন, এই দুইটা 20-এর মধ্যে হওয়ার পর। আর অন্যভাবে আরেকটা টেকনিক যেটি সবাই জানো, সেটাকে এমজিকে ক্যাফে ফর নাইট চপস, এমজিকে ক্যাফে ফর নাইট চপস, ঠিক না? এটা হচ্ছে ম্যাক্রোমোল। আর মাইক্রো হচ্ছে যে তামিম, অ্যামাজিক ম্যাস্টিকে বোরিং করে ফেলো। তবে এইটা তোমার জন্য বেশি ইজি হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো পুষ্টি উপাদানের উপাদান ফসফরাস, এটা হচ্ছে মাইক্রো। যেহেতু এটা হচ্ছে যে এটা মানে 20-এর আগে, তাহলে এটা ম্যাক্রো, ম্যাক্রো মানে বেশি পরিমাণে লাগবে। ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাক্রো, ওকে ফাইন। জিঙ্ক, এটা দেখো 20-এর বেশি মানে 30 নম্বর মোল, ঠিক না? তাহলে এইটা হচ্ছে 30 নম্বর মোল, এটা হচ্ছে মাইক্রো, মাইক্রো। সালফার যেটা, এটা 20-এর আগে আছে, তার মানে এটা হচ্ছে ম্যাক্রো। এটা হচ্ছে যে মেডিকেলে যেই টাইপের কোশ্চেন্স আসে, এরকম কোশ্চেন্সের আমরা অ্যানালিসিস করছি, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার সাথে সাথে ক্লাসটা করো যে কি জিনিসটা বলছি। তার মানে এইরকম প্রশ্ন আসে যে মাইক্রো উপাদান কোনটা, ম্যাক্রো উপাদান কোনটা, কোনটা মাইক্রো হয় বা কোনটা ম্যাক্রো হয়, কোনটা মাইক্রো নয়, কোনটা ম্যাক্রো নয়, এই টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা তো তুমি আমাদের প্রাইভেট গ্রুপে বুঝবে। এখানে আমরা এমনিতে একটা এমসিকিউ অ্যানালাইসিস করছি যে মেডিকেলে কি টাইপের প্রশ্ন আসে।
এটা যখন তুমি আগে সামারিটা করবা আগে আমাদের প্রাইভেট গ্রুপে, করার পরে যখন তুমি আমরা যে 22টা বই আমাদের কোর্সের সাথে থাকে, প্র্যাকটিস বইটা পড়লা, তারপর কোশ্চেন ব্যাংক, তারপর ডাইজেস্ট, দাগানো বইয়ের লাইন, এরপর লাইভ ক্লাস করলা, তারপরে তুমি তখন মাথায় তোমার ঢুকে যাও আচ্ছা এরকম। এখানে আমরা জাস্ট দেখাচ্ছি যে এই টাইপের কোশ্চেন্স আসে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ অ্যানালাইসিসের আমরা ক্লাস, যে মেডিকেলের কোশ্চেন্সের প্যাটার্নটা কি এইটা বোঝার জন্য। তুমি বুঝতে পারছো? তুমি পারতেছো না, তাহলে তোমার হচ্ছে যে সামারি, লাইফ, এখানে তো আমি অ্যানালাইসিস সরাসরি করছি, তুমি তো না পড়া থাকলে তো আন্দাজে পারবে না। তার সাথে দেখো যে বুঝতে পারছো কিনা জিনিসগুলো, পোস্টার টাইপটা এরকম। যেমন ধরো যে বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক দুর্যোগের সময় উৎপত্তি হয়, তা আমরা জানি টাকা পয়সা নিয়ে সব মারামারি হুট্টাটি। দিয়ে আছে একটা স্তর ট্রোপোস্ফিয়ার, তা দেখো ট্রোপোস্ফিয়ার যদি থাকে এইখানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগসমূহ ঘটে। তার মানে বুঝতে পারছো মেডিকেলের কোশ্চেন্সের প্যাটার্নটা কেমন হবে সেই জিনিসটা। আচ্ছা, এরপরে যদি আমরা যেতে পাই গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযোগ করে কোনটা? আচ্ছা, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র যে আছে এই দুইটাকে তোমরা জানো অ্যাসিটাইল কোয়ে যে আছে এই দুইটা হচ্ছে সংযোগ করবে, ঠিক আছে? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র এই দুইটাকে সংযোগ করবে কে বলতো? অ্যাসিটাইল কোয়ে। এটা দেখো সামারিতে যখন তুমি করবে তখন তুমি দেখবা যে আচ্ছা এখানে আমরা বলেই দিই যে অ্যাসিটাইল কোয়ে যেটা রয়েছে এইটা ওই দুইটাকে যে হচ্ছে যে একসাথে হচ্ছে সংযোগ করবে। আচ্ছা, এরপর দেখো যে একটি ক্রেন দ্বারা 220 কেজি ভরের একটা বোঝা, তাহলে এটা কি রয়েছে? ক্রেন দ্বারা 220 কেজি ভরের বোঝা। দেখি আমরা, দেখো মেডিকেলের প্রশ্ন কিভাবে আসে। 220 কেজি মানে এটা এম, এত বেগে উঠানো হলো, এটা হচ্ছে ভি, তার প্রয়োগকৃত ক্ষমতা কত? তাহলে পি বের করতে হবে। আচ্ছা, কিভাবে বের করবো? দেখো আমরা জানি পি সমান কি বলো তো? পি সমান আমরা জানি ডাব্লু ভাগ টি। ডাব্লু সমান আমরা কি জানি? এফ এক্স ভাগ টি, মানে ডাব্লু সমান এফ এক্স, নিচে টি আছে। দেখো তো এক্স মানে স্মরণ না, স্মরণ বাই সময় মানে কি? যেগুলো স্মরণ বাই সময় মানে হচ্ছে বেগ। আচ্ছা, তাহলে স্মরণ বাই সময় যদি বেগ হয় তাহলে এফ ভি হবে। তাহলে এখানে কি বলছে দেখি আমরা, বলছে 220 ও। আচ্ছা, এখন এফ সমান আবার আমরা বের করতে পারি কি? আমরা জানি এম জি গুণন ভি। এম মানে হচ্ছে দেখো 220 কি, তার মানে 220 গুণন জি হচ্ছে তোমার 9.8 আর ভি হচ্ছে তোমার 0.1। এখন আমাকে কাটাকাটি করতে হবে। কিভাবে মুখে মুখে কাটাকাটি করবা? দেখো এখানে 220 আছে, গুণন হচ্ছে 9.8, গুণন হচ্ছে 0.1। এই দশমিকটা যদি উল্টাই দেয় তাহলে এখানে নিচে 10 হবে। 10 দিয়ে যদি আমি 220 কে 22, 22 দিয়ে যদি 9.8, তাহলে 22 আর 10-এ প্রায় 220-এর একটু কম হবে, তার মানে 215.6। হ্যাঁ, 8 দুগুণে 16, এই ওয়ার্ডটা হবে। দেখো মেডিকেলের প্রশ্নগুলো কিরকম করে থাকে, বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে ওকে, ফাইন। এরপর আমরা চলে যাই অবস্থাভেদে জারক ও বিজারক হিসেবে কাজ করে কোনটা। দেখো মেডিকেলে জারকের এক্সাম্পল, বিজারকের এক্সাম্পল, জারক এবং বিজারক দুইটা হিসেবে কাজ করে এরকম প্রশ্ন কিন্তু আসে। তো এটা মনে রাখার জন্য একটা বুদ্ধি শিখাই দিই তোমাকে, তাহলে বুঝতে পারবা। আগে স্বাভাবিকভাবে নামগুলো খেয়াল রাখবে, যেমন এরকম, যেমন ওর সাথী হারাবে না হার, হারাবে না হার, ওতে হচ্ছে ওজন, সাথীতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, হারাবে না তো হচ্ছে HNO2, হারতে হচ্ছে H2O2, ঠিক না? এখন এগুলোর সাথে আর কয়েকটা খেয়াল রাখতে হবে। সেটা কি? যেটার জারণ মান পরিবর্তন হতে পারে। জারণ মান কি হতে পারে? পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। সেটা জারক বিজারক দুইটা হিসেবে কাজ করবে। তো দেখো ফেরাস অক্সাইড, এখানে আয়রনের জারণ মান 2 না, আবার যে আমি ফেরিক অক্সাইড দিই সেখানে কিন্তু আয়রনের জারণ মান কিন্তু মানে এখানে 2-এর জায়গায় ওইখানে এই ফেরাস অক্সাইড আছে। এরপরে ধরো যে Fe2O3, ওইখানে কিন্তু এটা জারণ মান 3 হইতে পারে। তার মানে এইটা কিন্তু জারক বিজারক দুইটা হিসেবে কাজ করতে পারবে। KMNO4 এটা তো হবেই না, FeCl3 নো, হাইড্রোজেন সালফার এটাও না। তাহলে জারক বিজারক দুইটা হিসেবে কাজ করে আয়রন অক্সাইড। ওকে, তাহলে এই অনুযায়ী আমরা পড়বো, দেখবো যে ইনশাল্লাহ ইজি। মানবদেহে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয়। আচ্ছা, ক্রমবিকাশের ক্ষেত্রে দেখবা যে এখানে বলছে প্রশ্নটা ভ্রূণের মধ্যে, মানে মায়ের গর্ভে যখন ছিলাম, তা মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে সেটাকে বলে হচ্ছে ফিটাস বলে। ফিটাস কি বলে বলো? ফিটাস। ফিটাস বানানটা এফ দিয়ে না, এফতে 4 হয় না যাবে, তাহলে 4র্থ সপ্তাহে। তাহলে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হবে 4র্থ সপ্তাহে। তা তুমি যে কোনো তথ্য খেয়াল করবা যে সহজভাবে কিভাবে আমি খেয়াল রাখতে পারি, এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফিটাস। তাহলে এই যে 10টা পড়লাম, এই 10টা আবার হচ্ছে সাথে সাথে রিভাইজ করতে হবে, তখন তো আর পড়াটা হবে। তার মানে যা কিছু পড়বা কন্টিনিউয়াস রিভিশন, ঠিক আছে? পড়ার ক্ষেত্রে এটা হচ্ছে নাম্বার 1 ফর্মুলা। এবং মেডিকেলে যারা 1 নাম্বার স্টুডেন্ট হইতেছে তাদের বুদ্ধিটা আসলে কি?
প্রথম দিন থেকে অনেকে বলে যে ভাই আমি কি 2 মাস পরে চান্স পাবো, আমি কি 1 মাস পরে, 3 মাস পরে। ভাইয়া তুমি মানে 25 দিন পরেও চান্স পাইতে পারো, কিন্তু একটা ফর্মুলা, প্রথম দিন থেকে যা পড়ছে সবগুলো জিনিস তোমার খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা যা কিছু পড়ি, ব্রেনকে আল্লাহ এমনভাবে ডিজাইন করছে যে 1 ঘন্টা পরে তুমি 56% জিনিস ভুলে যাবা, 1 দিন পরে 70% ভুলে যাবা, 1 সপ্তাহ পরে 80%। তাহলে আমি এত পড়া খেয়াল রাখবো কি করে? প্রত্যেক ঘন্টায় 5-7 মিনিট রিভিশন করবা, প্রত্যেক ঘন্টায়, এবং রাতে ঘুমানোর আগে 30 মিনিট, সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট। প্রত্যেক দিন এটা কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে থাকতে হবে। এবং প্রথম থেকে তুমি সবচেয়ে বেশি পরিমাণ সাবজেক্ট, বেশি বলতে মিনিমাম সায়েন্সের মানে 2টা তো মিনিমাম, তার চেয়ে বেশি পড়লে আরও ভালো, ইংলিশ, জেনারেল নলেজ, এবং ওই যে 5টা টপিকস বলছি, যেই টপিকসগুলো বেশিরভাগ স্টুডেন্টের মাথায় থাকে না, জৈব রসায়ন, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিজিক্সের ম্যাথ, যেগুলো মেডিকেল আসবে, কেমিস্ট্রির ম্যাথ যেগুলো মেডিকেল আসবে, রেগুলার পড়তে হবে। এবং মেডিকেল অ্যাডমিশনে যদি আল্লাহর রহমতে তুমি এই অনুযায়ী পড়ো, আমরা তো আশাবাদী ইনশাল্লাহ যে তুমি 85-90% নাম্বার খুব সুন্দরভাবে তুমি পাইতে পারো। কিন্তু ফর্মুলা হচ্ছে প্রথম থেকে যা পড়বা কন্টিনিউয়াস রিভিশন, আর মেডিকেলে যা আসবে সেটা পড়তে হবে। অনেকে আছে যে অনেক পরে কিন্তু চান্স পায় না, কেন? কারণ মেডিকেলে যেখান থেকে আসবে সেইটা সে যতটুকু গুরুত্ব দিয়ে পড়ছে, যেইখান থেকে জীবনে প্রশ্ন আসবে সেইটাও পড়ছে, এই কারণে বেশি পরিমাণ রিভিশন দিতে পারেনি, কনফিউশন হয়, পরীক্ষার হলে এরকম 8-10টা 15টা প্রশ্ন ভুল করে ফেলে, নাম্বার দেখা যায় অল্পের জন্য মিস হয়ে গেছে। এইটা করা যাবে না। এই জায়গা থেকে বের হওয়ার জন্য তোমাকে রেগুলার রিভিশনের এই প্রক্রিয়া, এটাকে একদম সবসময় রাখতে হবে। আচ্ছা দেখি তাহলে সাথে সাথে সম্পর্কিত কোয়ার্টিকশন, এটা কি বলছিলাম? ওই যে ওটিতে না, আফাজ ভাইয়ের শালা, O3 T2 অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, টিতে ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, আফাস অ্যাবডুসেন্স, এতে ফেসিয়াল, এতে অডিটরি, জিতে গ্লোসোমিনাল, ভাইতে হচ্ছে ভেগাস, শালা এসতে হচ্ছে স্পাইনাল এক্সেসরি, আর এইতে হচ্ছে হাইপোগ্লোসাল। এই 12 জোড়ার মধ্যে 128 হচ্ছে সারা দেহ থেকে ব্রেইনে তথ্য নেয়, তাদের কি বলে সংবেদী স্নায়ু বা সেঞ্চুরি। মোটর হচ্ছে 11, 12, 13, যারা মানে হচ্ছে ব্রেইন থেকে সারা শরীরে তথ্য নেয়। 11, 12, 13 বলতে 13-র মধ্যে 3 জোড়া করোটিক্স, 3, 4, 6, 3, 4, 6, 11, 12, এরা হচ্ছে মোটর। আর মিক্সড কাজা, মিক্সড 2 রকমের কাজে করে, 5, 7, 9, 10। এর মধ্যে সবচেয়ে বিস্তৃত স্নায়ুকে ভেগাস স্নায়ু 10। ওর শাখাগুলো কি 4টা শাখা বলছি প্রধান। এলপিজি কই, ভেগাস হচ্ছে ক্ষুধার্ত স্নায়ু, খাবার লাগলে আমরা রান্না করতে গ্যাসের এলপিজি ব্যবহার করি, তাহলে এই যে এলপিজি কই একজন বলতেছে খাবার রান্না করবে। এলতে ল্যারেঞ্জিয়াল, পিতে পালমোনারি, ল্যারেঞ্জিয়াল মানে ল্যারিংস ষড়যন্ত্র, তারপরে পালমোনারি হচ্ছে ফুসফুস, তারপরে হচ্ছে যে জিতে গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। অনেকে মনে করে যে আমার গ্যাস্ট্রিক নেই, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, আর ওই যে যেটা গ্যাস্ট্রিক বোঝায় সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি। কই হচ্ছে কার্ডিয়াক, তাহলে এলপিজি কই। এরপরে কি রয়েছে তুমি খেয়াল করে দেখবা যে তোমার ওইটাকে যেটা আমরা বলি যে সবচেয়ে দীর্ঘ স্নায়ু যেটা, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল। ট্রাই মানে চেষ্টা করা না, এমনিতে সবচেয়ে দীর্ঘ সময় চেষ্টা করতে হবে। এরপরে যেটা হয়েছে যে ওই চোখে দেখার ক্ষেত্রে অলফেকশন মানে হচ্ছে ঘ্রাণ, অপটিক হচ্ছে যে চোখে দেখা। তারপরে তোমার বলছি আমরা যেটা যে হচ্ছে যে ওই যে স্বাদ গ্রহণ, চর্বণ, হ্যাঁ, এইটার ক্ষেত্রে হচ্ছে যে তোমার ফেসিয়াল। এরপরে হচ্ছে যে ওটাকে বলে যে হচ্ছে যে স্পাইনাল এক্সেসরি, তার মানে হচ্ছে মাথা এবং কাঁধের হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সঞ্চালন। তারপর হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে হাইপোগ্লোসাল, এটা জিভার বিচলন। তাহলে কোনটার কি, হ্যাঁ হ্যাঁ কি এটা বুঝি নাই, কিছু মনে করবেন না, মনে হচ্ছে এখনো নামাজ বুঝলাম না, কিসের নামাজ পড়া হয়নি, আমি জিনিসটা ঠিক কেন নামাজ পড়া হয়নি, এতক্ষণে নামাজ পড়া হয়নি মানে বুঝলাম না। আমরা তো সেই 9টা 30-35-এর মধ্যে নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগ জনের, কেমন এতক্ষণ তো লাগার যাই না আমরা। আচ্ছা, পৃথিবীর ওজন স্তরে ক্ষয় হলে তার পরিণতিতে করতে পারে, তাহলে ওই যে আলট্রাভায়োলেট বিরশ্মি এসে একদম করে ফেলবে, ত্বকের ক্যান্সার, তারপর হচ্ছে চোখ অন্ধ। ক্যালোরিক দিকে সবচেয়ে খারাপ হচ্ছে পচা কয়লা, পিট কয়লা, আর সবচেয়ে ভালো অ্যান্থ্রাসাইট। ফেরিকুলাইট দমনের সাহায্যে শনাক্তকরণ করে যে বিফল ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তারপরে হচ্ছে ফেরিকুলাইট দমন আর লিভার, তাহলে ফেনল হচ্ছে ফেরিকুলাইট। এরপর উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো উপাদানগুলো আমি বলছি 20-এর পরে, আর 20-এর আগে হচ্ছে ম্যাক্রো। তার মধ্যে 5 এবং 17, 5 মানে বোরন এবং ক্লোরিন, এই দুইটা হচ্ছে যে 20-এর আগে আছে, কিন্তু ওরা হচ্ছে তোমার ম্যাক্রো না হয় মাইক্রো। আর এমনিতে যদি শ্লোক দিয়ে মনে রাখতে চাও তাহলে হচ্ছে MGK ক্যাফে ফর নাইট চপস। আর যদি তুমি মনে রাখো যে না এটা হচ্ছে যে ওই যে মাইক্রোমোল যেগুলো, সেগুলো হচ্ছে তানিম অ্যামাজিক ম্যাস্টিকে বোরিং করে ফেললো। ওকে, তাহলে এখানে জিঙ্ক যেটা, এটা হচ্ছে মাইক্রো, 20-এর বেশি, 30 নম্বর মৌলিক পদার্থ। প্রাকৃতিক দুর্যোগের সময় বায়ুমণ্ডলে ঘটে ট্রোপোস্ফিয়ারের মধ্যে। ওকে, গ্লাইকোলাইসিস এবং ক্রিপ্স চক্রকে সংযোগ করে অ্যাসিটাইল কয়।
ক্রেন দ্বারা 220 কেজি ভরে একটা বোঝা এত, তারপরে কি দেখুন তাহলে পি সমান আমরা করলাম W/T, হ্যাঁ, ক্যালকুলেশন করে একটা মান পেয়েছিলাম। ওকে, অবস্থা ভেদে জারক বিজারক ওর সাথে হারাবে না, আর ওইটা দিয়ে মাথায় রাখতে পারি। আর এখানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে Fe আয়রন অক্সাইড। মানব ভ্রূণ মানে মানুষের গর্ভে যখন বাচ্চা থাকে তখন সেটাকে ফিটাস বলে। তো ফিটাস যেটা সেটাকে আমরা F দিয়ে 4 হয় না, এই যে 4র্থ সপ্তাহে এই যে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয়। তা আমরা প্রত্যেক দিনে যে জিনিসটা চাই সেটা হলো যে তোমার মেডিকেলের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু পড়বা, একটু টাইম তো পড়তে হবে, এটা রেগুলার। তো নর্মালি দেখা যায় যে আমাদের যেমন আগামীকালকে আল্লাহ যে বাঁচায় রেখে সহিসালাম শনিবার না এমনিতে, তাহলে যে জিনিসটা আমরা এই যে HSC 26-এর সুপার কমান্ডো মেডিকেল যেটা সেইটার আজকে কিন্তু হচ্ছে যে ওরিয়েন্টেশন হলো। আর রুটিন তো আমরা অলরেডি প্রাইভেট গ্রুপে দিয়েছি, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে, শুক্রবার মঙ্গলবার। আর প্রথম থেকে যদি কেউ মেডিকেলকে টার্গেট করে এরকম করে পড়তে থাকে তাহলে মাসে প্রায় প্রতি সপ্তাহে 2 দিনে, মানে প্রতি সপ্তাহে নর্মালি 400 নম্বরের পরীক্ষা হবে, আর কোনো সপ্তাহে কম হলে 200, নর্মালি 400 নম্বর করে পরীক্ষা হবে, এবং মাসে প্রায় 1500-এর মতো থেকে 1600-1800 এরকম মার্কের পরীক্ষা হবে। তো এই অনুযায়ী যদি রেগুলার তুমি পরীক্ষা দিতে থাকো তা তুমি দেখবা যে সামনে তোমার এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 15 তারিখ পর্যন্ত তোমার অনেকগুলো পড়া রুটিনের মধ্যে দেখবা যে সুন্দর করে কীভাবে দেওয়া আছে। আর এই পড়াটা তোমার আগায় থাকলো কেন, কারণ এটা তো তোমার প্রি মেডিকেল প্রোগ্রামটা পুরোটা উপহার হিসাবে। মেইন তোমার প্রথম থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে তোমার HSC পরীক্ষার পরে, তার মানে যেটা তোমার প্র্যাকটিক্যাল শেষ হয়ে আগস্টের দিকে, সেই কোর্সে কিন্তু তুমি এখনই ভর্তি হয়ে গেলে এবং অন্য চেয়ে তুমি আগায় থাকলে ইনশাল্লাহ। আর মেডিকেলের ক্ষেত্রে আমরা যেটা তোমার পড়ার প্যাটার্নটা যেটা হবে দেখো, যে তুমি আগে সামারি নোট করে আমাদের যে 18টা যে বই আছে, যেমন এটা কি, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক 6টা আছে, ঠিক না, কোশ্চেন ব্যাংক 6টা, এর সাথে এটা হচ্ছে প্র্যাকটিস বুক 6টা, 6 12, এরপরে হচ্ছে ডাইজেস্ট তোমার 6, এটা হচ্ছে 18, এর সাথে ইংলিশ এবং বাংলাদেশ বিষয় বলে এটা হচ্ছে 20টা। আর এরপরে 2টা বই রয়েছে, একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে, একটা হচ্ছে মানবিক গুণাবলী। এই 22টা বই সহ তুমি হচ্ছে ভর্তি হতে পারো, 22টা বই ছাড়া বা 20টা বই সহ, কয়েক রকম আছে। তোমাকে যেটা করতে হবে সেটা আমি বলি যে মেডিকেলে চান্স পাইতে গেলে যত আগের থেকে শুরু করবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তত ভালো এবং তত বেশি। যত দেরি করবে তত তোমার জন্য জিনিসটা তুলনামূলক কঠিন হবে। অসম্ভব বলে কিছু নাই, আমি বলছি তো 20-25 দিন পরে মেডিকেলে চান্স পাওয়া যায়, কিন্তু পার্সেন্টেজটা কমতে থাকে। আর যত আগের থেকে শুরু করবা তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা ইনশাল্লাহ বাড়বে। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।